একদিকে টানা বর্ষণে ঢাকায় জলাবদ্ধতা, অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। প্রতি বছর বর্ষায় কেন এমন চিত্র দেখা যায়? এবারের এই দুর্যোগের কারণই বা কী? এই নিয়েই আজকে নির্বাচিত খবরে কথা বলবো সহকর্মী পার্থশঙ্কর শাহর সঙ্গে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঢাকা শহর তো তলিয়ে গেছে বিভিন্ন এলাকায়, এমনকি দেশের 7টি এলাকায় অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে এবারের এই প্রাকৃতিক যে বিপর্যয়, এর কারণ আসলে কি? জলবায়ুর প্রভাব নাকি অন্য কোনো কারণ আছে? রেজওয়ান, যে প্রথম কথাটা হচ্ছে, জুলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টির মাস। গড় বৃষ্টি এই মাসে সবচেয়ে বেশি হয়, সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো যে এবার মাসের শুরুর দিকে একটা নিম্নচাপ হয়েছিল, তো সেই নিম্নচাপের প্রভাবটা পড়েছে। নিম্নচাপটা এখন আর নেই, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মৌসুমি বায়ুর যে এবার মৌসুমি বায়ু কিন্তু অনেক দেরিতে এসছে, এক সপ্তাহেরও বেশি সময় পরে এসছে আর কি, স্বাভাবিকের চেয়ে। এবং আপনি জানেন যে আমাদের পুরো জুন মাসটা কিন্তু ভীষণ কম বৃষ্টি হয়েছে, অন্তত 30% বৃষ্টি কম হয়েছে। আর এ মাসে শুরু থেকে প্রথম কথা বললাম নিম্নচাপ, নিম্নচাপটা যখন চলে গেছে, এরপরে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে গেল আর কি। হ্যাঁ, এরপর আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের নিম্নচাপটা তো ছিল আপনার হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। সাধারণত এটা উত্তর দিকে প্রবাহিত যদি হয়ে যেত, তাহলে হচ্ছে বরিশাল, খুলনা বা ঢাকার ইত্যাদি হয়ে এটা চলে যেতে পারতো আর কি। কিন্তু যেটা হয়েছে, এই নিম্নচাপটা সরাসরি তার যে পশ্চিমাঞ্চল গিয়ে, অর্থাৎ আপনি দেখবেন যে এবারের বৃষ্টিটা বেশিরভাগই হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে, মানে চট্টগ্রাম অঞ্চলে। এর স্বাভাবিক যে গতিধারা সেটাকে বাদ দিয়ে সে একদম তার মানে পশ্চিম দিকে চলে গেছে, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের দিকে চলে গেছে। এবং সেখানে জলীয় বাষ্পের পরিমাণের যে, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বায়ুচাপের আধিক্য। হ্যাঁ, বায়ুচাপের ভারসাম্যের অভাব। এই বায়ুচাপের ভারসাম্যের অভাব হলে যেটা হয় যে জলীয় বাষ্পপূর্ণ যে মানে বায়ুটা থাকে, সেটা স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত গতিতে তার মানে বৃষ্টি ঝরায় বা মানে গতি বেশি পায়, এবং বৃষ্টিও প্রবল হয়ে ওঠে। আরেকটা বিষয় এই জায়গাটায় আছে, সেটা হলো আপনি জানেন যে এবার এলনিনো একটা বড় ফ্যাক্টর কিন্তু, এবং এলনিনো কিন্তু সাধারণত মানে নিউট্রালাইজ করে ইয়েকে, বৃষ্টির ইয়েকে। এবং বলা হচ্ছে যে ইউরোপের এবার যে ব্যাপক গরম, সেখানে এর ভূমিকা আছে। কিন্তু সেখানে আরেকটা বিপরীতমুখী ঘটনাও ঘটায়, সেটা হচ্ছে এই যে অনাবৃষ্টি, তারপরে যখন বৃষ্টি শুরু হয় সেটা অতিবৃষ্টিতে পরিণত হয়। আবহাওয়াবিদরা বলছেন তারও একটা প্রভাব থাকতে পারে। দেখেন, মানে অস্বাভাবিক বৃষ্টি হয়ে গেছে কিন্তু 5 তারিখ থেকে আর কি, বিশেষ করে ওই অঞ্চলটাতে। প্রথম কথা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে যে স্বাভাবিক যে গতিধারা উত্তর মানে বঙ্গোপসাগরের নিম্নচাপের, তার জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা সঠিক পথে যায়নি, উল্টো অন্যদিকে গেছে, এবং স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে গেছে। এর সঙ্গে হয়তো এলনিনো ফ্যাক্টরও আসলে জড়িত ছিল। আমরা দেখেছি যে চট্টগ্রাম ও সিলেটে অতিবৃষ্টি হলে ঢাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। আসলে হুম। এর কারণ কি? আসলে নগর পরিকল্পনায় কোনো সমস্যা? আপনার কাছে কি মনে হয়? এটা আপনি দেখেন, চট্টগ্রামে মোটামুটিভাবে 5 তারিখ থেকে তো বৃষ্টি, গত রোববার থেকে আসলে বৃষ্টি হচ্ছে, আজকে রোববার, 7 দিন 8 দিন হয়ে গেল। তো এই যে বৃষ্টিটা, চট্টগ্রাম নগরে কিন্তু এখনও অনেক এলাকা বৃষ্টির মধ্যে আছে, এবং গত আপনার 12 ঘন্টায় সেখানে 129 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে একটা দিকটা হচ্ছে যে আগামী কাল থেকে চট্টগ্রামে হয়তো বা বৃষ্টিটা কমে যেতে পারে, কিন্তু এখন ইতিমধ্যে যে ঘটনাটা ঘটলো আজকে নগর জীবনে, আমরা যারা মানে সকালবেলা আমাদেরকে অফিসে আসতে হয়, বা নগরের কোটি কোটি কয়েক কোটি মানুষ, তো তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে অসহনীয় দুর্ভোগে পড়েছে আর কি। শিশু আমি মানে স্কুল স্কুল কলেজগামী শিক্ষার্থী যারা রোজকার মানে কাজ করেন, অফিস কাজ করেন, তাদের যে অবস্থাটা, সকালবেলা অনেক রাস্তায় বৃষ্টি, পানি জমে গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সাময়িকভাবে হলেও। তারপর হচ্ছে কোনো যানবাহন সেই মতো নেই। যে যানবাহনগুলো, মানে সড়ক পথের যানবাহন, তা যখন পানিতে প্লাবিত হয় সঙ্গত কারণেই অনেক যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে পানি ঢুকে। আমরা অনেক আমি নিজেও রাস্তায় দেখেছি যে সিএনজি চালিত অটোরিকশাগুলো পড়ে আছে, গাড়ি পড়ে আছে, আপনার ছোট যে প্রাইভেট কার বলতে আমরা যা বুঝি সেই গাড়িগুলো পড়ে আছে। এরকম নানা হয়েছে। আরেকটা হচ্ছে যে তার মধ্যে তো বৃষ্টি ছিল, একেতে হচ্ছে সেই বৃষ্টি পড়ছে, মানুষ যানবাহন পাচ্ছে না, পড়ে আছে, মানে অসহনীয় একটা অবস্থা। আপনি বলছেন এর কারণটা, এখন কারণটা আমাদের সাথে বৃষ্টি এবং দুর্ভোগ, অতিবৃষ্টি এবং দুর্ভোগ, এটা আমাদের একটা সমান্তরাল হয়ে গেছে। একটা জায়গায় হঠাৎ করে স্বাভাবিকের চাইতে খুব বেশি বৃষ্টি হলে এটা হতেই পারে, কিন্তু এটা কিন্তু এই বর্ষা মৌসুমের জন্য এটা অস্বাভাবিক বৃষ্টি না।
ঢাকা শহরে যে বৃষ্টিটা হচ্ছে মোটেও অস্বাভাবিক বৃষ্টি না, কিন্তু তারপরেও এটা হলো। তার মানে হচ্ছে যে নগর ব্যবস্থাপনা এখন দেখেন দেখেন যে নগরগুলো প্রশাসক দ্বারা শাসিত হচ্ছে। নগরে কোনো জনপ্রতিনিধি এখন আর নেই। এবং এই যে কাজগুলো জনপ্রতিনিধি থাকলেও যে খুব ভালো হতো ব্যাপারটা তা না, মানে ভালো হয়তো সবসময় তা না। এই নিয়ে অনেক মানে অর্থ ব্যয় হয়েছে, কিন্তু সেগুলো আসলে কোথায় গেছে আমরা জানি না। এবং চট্টগ্রাম তো এটা একটা স্থায়ী মানে চট্টগ্রামের জন্য একটা স্থায়ী মানে অসুখ হয়ে গেছে আর কি, যে বৃষ্টি যখন হয় তখন চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। এবং দেখেন এই যে আমরা যখন যদি অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে এই একাধিক প্রশাসক বললেন, ঢাকা উত্তরের সিটিতে বললেন যে আর কখনো ইয়ে হবে না, এমন ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম নগরে আমরা এরকম কথা শুনলাম। তো কোথায় গেল সেই অবস্থা? আবার সেই জলাবদ্ধতা, আবার এই সাবান মানে বরং বৃষ্টি অপেক্ষাকৃত কম হলেও কিন্তু এখন এই অবস্থা হয়ে যাচ্ছে। তার মানে এই ব্যবস্থাপনায় একটা খুব বড় ধরনের সংকট আছে। আর ঢাকা থেকে যদি চোখ ফেরাই, দেশের 7 জেলায় কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে। আসলে এটা কি স্বাভাবিক নাকি অতি বৃষ্টিপাত? না, অতি বৃষ্টিপাতে এটা অস্বাভাবিক কিছু না। 7 জেলার জায়গায় একটু সংশোধনে আছে। এখন যেটা ভাবা হচ্ছে 7 জেলায় তো আছেই, কালকের মধ্যে আসলে 11 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমি একটু আগেও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলেছি। 11টা জেলায় হতে পারে, তবে আগামী 48 ঘন্টার কথা এটা। এবং এর মধ্যে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটা জেলা যুক্ত হতে পারে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, এই 4টা জেলার একটা বন্যা, কারণ তিস্তা অববাহিকার পানি বৃদ্ধি পেতে পারে। তারপরে আপনার ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনা, এই জেলাগুলো বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ আগামী অন্তত 24 ঘন্টায় কিন্তু আবার ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তার মধ্যে 6টা বিভাগ, ঢাকা বিভাগও আছে, ময়মনসিংহ বিভাগ আছে। তো সব কিছু মিলিয়ে যে ধরেন একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আরও এই পরিস্থিতিটা হতে পারে। তবে একটা আশার দিক হচ্ছে যে কালকে পর্যন্ত কিন্তু 5টা নদীর পানি বিপদসীমার উপরে ছিল, আজকে 3টা নদীর আছে। কিন্তু আগামী 24 ঘন্টায় যে বৃষ্টি হবে তার একটা ফলস্বরূপ ওই বন্যাগুলোর মানে যে ঘটনার কথা বললাম সেটা হতে পারে। কিন্তু তারপরে বন্যা পরিস্থিতির একটা উন্নতি, অন্তত আপনার যদি বলি হচ্ছে 14 তারিখের পর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আচ্ছা, এই যে বন্যা মোকাবিলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা কতটা কার্যকর? এখানে এখানে আবহাওয়া অফিসের যে সতর্কবার্তা এবার যদি আমরা দেখি, এবার কিন্তু খুব কার্যকরভাবে সেগুলো মানে দেয়া হয়েছে। তারা কিন্তু একদম জুলাইয়ের প্রথম দিকেই বলেছিল যে একটা নিম্নচাপ আসতে পারে, এবং পরবর্তীকালে তারা পাহাড় ধসের সতর্কবার্তা দিয়েছিল, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়ে, এবং প্রতিটিই কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাক মতো কাজ করেছে। এবং পাহাড় ধসের যে কতগুলো আপনি জানেন যে 40টারও বেশি প্রাণ কিন্তু পাহাড় ধসে চলে গেছে। অর্থাৎ আমরা আমাদের যারা আবহাওয়া অধিদপ্তর তো হচ্ছে আপনাকে তথ্যগুলো দেবে, পূর্বাভাস দেবে, কিন্তু বাস্তবায়নকারী সংস্থা তো অন্যরা, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে সরকারের অন্যান্য প্রশাসন। তো সেই জায়গাটায় কতটুকু হয়েছে সেটা একটা প্রশ্ন আছে। সামনের কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কেমন হতে পারে? আমি একটু আগেও সেটা আপনাকে বললাম যে অন্তত আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার মানে হচ্ছে মানে 88 মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে আপনার 6টা বিভাগে, এ ধরনের একটা পূর্বাভাস আছে। এবং তার কারণেই কিন্তু আবার নতুন করে কিছু কিছু জায়গায়, যেমন ধরেন ফেনী এখনও পর্যন্ত কিন্তু আক্রান্ত হয়নি, কিন্তু ফেনী এবং চট্টগ্রামের আরও কিছু অংশে কিন্তু আবার বন্যা পরিস্থিতির একটা ঝুঁকি আছে। খাগড়াছড়িতেও ঝুঁকি আছে। প্রতি বর্ষায় কেন এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়? না, এটা তো খুবই স্বাভাবিক যে আমরা আমাদের নগরের যে সঠিক ব্যবস্থাপনাগুলো, ঢাকা শহরের তো জলাধারগুলো আমরা রাখিনি, তাই নাকি? এটা একটা বাস্তবতা আর কি। এবং ঢাকা শহরে ধরেন বুড়িগঙ্গা থেকে আপনার নিউ মার্কেটের দূরত্ব কতটুকু, সেই জায়গাটাতে একটু বৃষ্টি হলে, কারণ আপনার ওই পানিটা যেতে পারছে না, যাওয়ার সমস্ত পথ বন্ধ। যে যে স্বাভাবিক এবং প্রাকৃতিক পথগুলো ঢাকার জন্য ছিল সেগুলো তো আমরা বন্ধ করে দিয়েছি। তো সেগুলো উদ্ধার না করা পর্যন্ত আসলে এই পরিস্থিতি হতেই থাকবে। এই যে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা, এগুলো আসলে মোকাবিলায় কি করা যেতে পারে? না, একটা তো হচ্ছে যে ধরেন বন্যা পরিস্থিতি, বাংলাদেশ হচ্ছে মানে বন্যাপ্রবণ দেশ। বাংলাদেশ একটা ভাটি এই অঞ্চল, সেখানে এটা হবে, বন্যা স্বাভাবিকভাবে আসে। বন্যার খারাপ দিক আছে, বন্যার অনেক ভালো দিকও আছে, কারণ এটা আমাদের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে তার সহায়তা করে। এটা আমরা ছোটোবেলা থেকে জানি, এখনও মানে বলা হয় আর কি। অবশ্যই সেটার তো দরকার আছে, কিন্তু কথা হচ্ছে যে সেটা যেন মানুষের জন্য ক্ষতির কারণ না হয়ে যায়, সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবং আমাদের তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আসলে আমাদের চলতে হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটায় অনেক ক্ষেত্রে মোকাবেলার ক্ষেত্রে কিছু কিছু খামতি থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ধরেন বন্যার কথা বলেন বা পাহাড় ধসের কথা বলেন, অনেক সময় সিগন্যাল থাকার পরও এর ব্যবস্থাপনা সঠিকভাবে হয় না, সেটা একটা বড় কারণ হিসেবে
দেখা দেয়। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।